ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা নিয়ে চলে এসেছি জিএনএম 2025-এর উপর ভিত্তি করে প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কিন্তু জীবনবিজ্ঞান থেকে 2021 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা করব। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো আজকের এই ক্লাসে যে আমরা 25টা জীবনবিজ্ঞানের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 2022 সাল থেকে কিন্তু সিলেবাস কিছুটা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু পুরনো সিলেবাসের, কিন্তু আজকের যে ফার্স্ট শিফটের কোশ্চেন 2021 সালে, তোমরা থাম্বনেলে দেখতেই পেরেছো, এটা কিন্তু 2021 সালের প্রশ্নপত্র, ফার্স্ট শিফটের প্রশ্ন এর মধ্যে আলোচনা করা রয়েছে। এখানে কিন্তু 25টা প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করা রয়েছে। এরপরে 2022 সালে কিন্তু এই সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তোমরা জানো এখন কিন্তু ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 ভাগ করা হয়েছে, তাই তো? আগে 2021 সালে যখন এই পরীক্ষাটা হয়েছিল সেই সময় কিন্তু টোটাল 65 নাম্বারের ছিল। এখন কিন্তু সেটা হয়ে গেছে কত, 115 নাম্বারের এখন কিন্তু পরীক্ষাটা হয়। ঠিক আছে, এর মধ্যে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আজকের আমরা ফার্স্ট শিফটের জীবনবিজ্ঞানের কোশ্চেন আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হলো, এটা আসলে কি? দেখো, হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হলো, এটা কি সংযুক্ত টিকা, টক্সয়েড টিকা? অপশন সিতে রয়েছে নিষ্ক্রিয় জীবাণু টিকা, আর অপশন ডিতে রয়েছে জীবিত জীবাণু টিকা। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সংযুক্ত টিকা। দেখো, সংযুক্ত টিকাটা কি এবার একটু দেখে নাও। যে টিকা জীবাণুর বহু শর্করায় আবরণীর সঙ্গে প্রোটিন অধিবিষ যেটা সংযুক্ত করে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা। ঠিক আছে, এটা তাহলে সংযুক্ত টিকা। ঠিক আছে, তোমাদের দেখবে প্রত্যেকটাই কিন্তু আমরা যে এক্সট্রা যে পয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু এক্সট্রা পয়েন্টগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে তোমাদের এই প্রশ্নটার পাশাপাশি দেখবে এখানে 4টা অপশন রয়েছে না, এই 4টা অপশন থেকে তোমরা আরও একটা সঠিক উত্তর তো আমরা পেলাম, তাই না, সংযুক্ত টিকা। কিন্তু এই যে বাকি যে 3টা অপশন রয়েছে তার ভিত্তিতেও তোমরা কিন্তু আরও 3টা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। তাহলে 25টা প্রশ্ন শুধু দেখলে হবে না, এই 25টা প্রশ্নের সঙ্গে আমরা আরও 3টা 25 কিন্তু আমরা করতে পারবো, অর্থাৎ আমরা টোটাল 100টা প্রশ্ন এখান থেকে কিন্তু পেতে পারি এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, দেখো, টক্সয়েড টিকা হলো টিটেনাস ডিপিটি টিকা। এরপর নিষ্ক্রিয় জীবাণু টিকা হলো জলাতঙ্ক, হেপাটাইটিস এ, এই সমস্ত টিকাকে কি বলা হয়? নিষ্ক্রিয় জীবাণু টিকা। এরপর দেখো, জীবিত জীবাণু টিকা হলো এমএমআর, বিসিজি, এসব টিকা কিন্তু কি এই জীবিত জীবাণু টিকা। এরপরে দেখো পরের প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশন এতে রয়েছে লঘু মস্তিষ্ক, বিতে রয়েছে গুরু মস্তিষ্ক, সিতে রয়েছে যোজক, আর ডিতে রয়েছে সূক্ষ্ম শিশ্ন। তাহলে কে দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, লঘু মস্তিষ্ক কিন্তু এই দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, যেটা কিনা অপশন এতে রয়েছে। দেখো, গুরু মস্তিষ্ক সম্পর্কে এবার বলা রয়েছে বুদ্ধি, স্মৃতি, চেতনা, বিচার নিয়ন্ত্রণ করা, ছাড়াও স্বাদ, ঘ্রাণ, স্পর্শ প্রভৃতি নিয়ন্ত্রণ কেন্দ্ররূপে কাজ করে। এরপরে দেখো রয়েছে যোজক। যোজক শ্বাসকার্য নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে। এরপরে রয়েছে সূক্ষ্ম শিশ্বক, বিভিন্ন আন্তর্জাতিক যন্ত্রীয় প্রতিবর্ত ক্রিয়া যেমন হাঁচি, লালাক্ষরণ, বমি প্রভৃতি নিয়ন্ত্রণ করে। দেখো, তাহলে আমাদের চেয়েছিল শুধুমাত্র লঘু মস্তিষ্ক সম্পর্কে, কিন্তু আমরা এখানে গুরু মস্তিষ্ক, যোজক, এমনকি সূক্ষ্ম শিশ্বক সম্পর্কেও কিন্তু আলোচনা করেছি। নেক্সট দেখো কি রয়েছে, ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? হিমোফিলিয়া এ, অপশন বিতে রয়েছে হিমোফিলিয়া বি, অপশন সিতে রয়েছে আলফা থ্যালাসেমিয়া, অপশন ডিতে রয়েছে বিটা থ্যালাসেমিয়া। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিমোফিলিয়া বি। এই হিমোফিলিয়া বিকেই কিন্তু ক্রিসমাস ডিজিজ এর বলা হয়। ঠিক আছে, দেখো, এটি একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্তক্ষরণ ব্যাধি, যা ফ্যাক্টর 9 বা ফ্যাক্টর IX এর অভাবের কারণে হয়। হিমোফিলিয়াকে
রয়্যাল ডিজিজ বলা হয়, কারণ এটি ইংল্যান্ড, জার্মানি, রাশিয়া এবং স্পেনের রাজ পরিবারের সদস্যদের প্রভাবিত করেছিল। বিশেষ করে কি রানী ভিক্টোরিয়ার বংশধরদের প্রভাবিত করেছিল জন্য এটা কিন্তু কি এই রয়্যাল ডিজিজও কিন্তু বলা হয়ে থাকে কাকে, এই হিমোফিলিয়াকে। নেক্সট দেখো, হিঞ্জ সন্ধি অবস্থিত কোথায় অবস্থিত? ঘাড়ে, কাঁধে, অপশন সি করোটিতে, অপশন ডি হাঁটুতে। কোথায় অবস্থিত? দেখো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি হাঁটুতে। হাঁটুতে তাহলে হিঞ্জ সন্ধিটা এটা অবস্থিত। ঘাড়ে পিভট অস্থি সন্ধি, কাঁধে রয়েছে বল ও কোটর সন্ধি, আর এরপরে দেখো করোটিতে সুচার নামক অচল অস্থি সন্ধি অবস্থিত। তিনটা সম্পর্কে কিন্তু এক্সট্রাভাবে বলা রয়েছে, অবশ্যই তোমরা এটা ভালো করে দেখবে, স্ক্রিনশট করে রাখবে। তোমাদের 25টা স্ক্রিনশটই হবে, ঠিক আছে? 25টা প্রশ্ন রয়েছে, 25টা স্ক্রিনশট হবে। অবশ্যই সেই 25টা স্ক্রিনশট থেকে আমি বললাম যে তোমরা কিন্তু 100টা অ্যান্সার তোমরা এখান থেকে বা 100টা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরে দেখো, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটেটকে নাইট্রেট পরিণত করে? দেখো নাইট্রো ব্যাকটেরিয়া, তারপর আছে নাইট্রোসোমানাস, অপশন সিতে রয়েছে ক্লাস্ট্রিডিয়াম, অপশন ডিতে রয়েছে থিওব্যাসিলাস। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশনে নাইট্রোব্যাক্টার, ঠিক আছে? নাইট্রোব্যাক্টার দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রোজেন ঘাটতি যৌগ গঠন করে। থিওব্যাসিলাস মাটির নাইট্রোজেন ঘাটতি যৌগ থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে? এই এক্সট্রা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো রয়েছে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ার দ্বিতীয় অপত্য বংশ উৎপন্ন জেনোটাইপ ও ফেনোটাইপের সংখ্যা কত? এবার জানতে চাওয়া হয়েছে জেনোটাইপ আর ফেনোটাইপের সংখ্যাটা কত, এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে রয়েছে ফেনোটাইপ রয়েছে 4:, জেনোটাইপ রয়েছে 9, ফেনোটাইপ রয়েছে 9, জেনোটাইপ রয়েছে 4, আর ফেনোটাইপ রয়েছে 4 আর জেনোটাইপ রয়েছে 16, আর ডিতে রয়েছে ফেনোটাইপ রয়েছে 4 আর জেনোটাইপ রয়েছে 8। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ফেনোটাইপ রয়েছে 4 আর জেনোটাইপ হয়েছে 9। দেখো কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফেনোটাইপ এবং জিনগত গঠনকে জিনোটাইপ বলা হয়। এবার কোনো একটা জীবের যখন চারিত্রিক বৈশিষ্ট্যের যখন বাহ্যিক প্রকাশ ঘটবে সেটা তাহলে কি ফেনোটাইপ হলো, এবং জিনগত গঠনকে তাহলে কি বলবো? জিনোটাইপ বলবো। দেখো দ্বিসংকর জননের পরীক্ষায় দ্বিতীয় আপত্য জনু F2-তে 4 প্রকার ফেনোটাইপ প্রযুক্ত, যেমন অনুপাত কি আছে 9:3:3:1 ও 9 প্রকার জেনোটাইপ প্রযুক্ত। কি কি রয়েছে দেখো 1:2:2:4:1:2:1:2:1, টোটাল 9, ঠিক আছে? জীব সৃষ্টি হবে, এটা একটু স্ক্রিনশট করে রাখবে তাহলে। নেক্সট দেখো, প্রথম জিনগত উপাদানটি হলো কি? প্রোটিন, অপশন বি ডিএনএ, সি আরএনএ, নাকি ডি কার্বোহাইড্রেট। তাহলে কোনটি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি আরএনএ। ওপারিন ও হ্যালডেন প্রোটোবায়োজেনেসিস তত্ত্বে বলেন সরল জৈব যৌগের অণুগুলি পরস্পরের সাথে বিক্রিয়ায় নিউক্লিওটাইড গঠন করে, ঠিক আছে? দেখো এই নিউক্লিওটাইড অণুগুলি পলিমারাইজেশন এর মাধ্যমে নিউক্লিক অ্যাসিড গঠন করে, ঠিক আছে? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস অনুসারে জেনেটিক বস্তু ও উৎসেচক হিসাবে আরএনএ এর প্রাধান্য ছিল, ঠিক আছে? এরপরে আরএনএ নির্দেশ প্রোটিন গঠিত হয় বলে অনুমান যে আরএনএ আগেই গঠিত হয়েছিল। এবার আরএনএ নির্দেশেই প্রোটিন গঠিত হয় বলে এটা কিন্তু অনুমান করা হয় যে আরএনএ আগেই গঠিত হয়েছিল, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ। আচ্ছা কৃত্রিম নির্বাচন, বি জিন প্রবাহ, সিতে রয়েছে অভিসারী বিবর্তন, আর ডিতে রয়েছে অপসারী বিবর্তন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি অভিসারী বিবর্তন। এবার সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ অভিসারী বিবর্তন। দেখো অভিসারী অভিযোজনের জন্য যে ধরনের বিবর্তন ঘটে তাকে অভিসারী বিবর্তন বলে। উৎপত্তি ও গঠনগতভাবে পৃথক অঙ্গগুলি যখন একই প্রকার কাজের জন্য অভিযোজিত হয় তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। এবার সমবৃত্তীয় অঙ্গ কি? তাহলে তোমরা অবশ্যই এটার যে সংজ্ঞাটা সেটা জেনে রাখবে। উৎপত্তি ও গঠনগতভাবে পৃথক, ঠিক আছে? উৎপত্তিও পৃথক আবার গঠনগতভাবেও পৃথক। অঙ্গগুলি যখন একই প্রকার কাজ করে, একই প্রকার কাজে যখন অংশগ্রহণ করে তখন তাকে কি বলা হয়? সমবৃত্তীয় অঙ্গ বলে। সমবৃত্তীয় অঙ্গগুলি অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে।
এরা তাহলে কি অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে থাকে। কারা? এই সমবৃত্তীয় অঙ্গগুলি। নেক্সট দেখো, লজ্জাবতী লতার পত্রকের চলন হলো কি রকম টাইপের চলন? আচ্ছা, আলোক ব্যাপ্তি চলন, তাপ ব্যাপ্তি চলন, স্পর্শ ব্যাপ্তি চলন, নাকি রসায়ন ব্যাপ্তি চলন? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, স্পর্শ ব্যাপ্তি চলন। তোমরা অবশ্যই দেখেছো যে লজ্জাবতী গাছকে স্পর্শ করলেই কিন্তু সে কি পাতাগুলো মুদে যায়, তাই তো? আলোক ব্যাপ্তি চলন হলো আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে উদ্ভিদের অঙ্গের বক্র চলন। যেমন কি রয়েছে পদ্ম আর সূর্যমুখী, এটা আমরা জানলাম। পদ্ম আর সূর্যমুখী কি? তাহলে আলোক ব্যাপ্তি চলন এর উদাহরণ একটা। এরপরে তাপ ব্যাপ্তি চলন হলো উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলন। যেমন কি রয়েছে টিউলিপ, এটা কি তাপ ব্যাপ্তি। এবার এখানে লজ্জাবতীর কথা বলা রয়েছে। লজ্জাবতী লতার পত্রকের চলন হলো, এটা কি আমরা জানলাম স্পর্শ ব্যাপ্তি চলন। যদি এটা না হয়ে যদি বলতো সূর্যমুখী ফুলের পত্রকের চলন বা সূর্যমুখীর গাছের চলন, তাহলে কি হয়ে যেত? তখন হয়তো আলোক ব্যাপ্তির উদাহরণ একটা। টিউলিপ হলো, তাহলে কি হতো? তাপ ব্যাপ্তি চলন। এরপর দেখো, রসায়ন ব্যাপ্তি চলন হলো রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলন। যেমন কি সূর্য শিশির তাহলে রসায়ন ব্যাপ্তি চলনের কিন্তু একটা উদাহরণ। এখানে আমরা কিন্তু তিনটার যে অপশনগুলো রয়েছে বাকি, এই তিনটা অপশন সম্পর্কে কিন্তু আমরা পড়লাম। এটা তো এই স্পর্শ ব্যাপ্তি চলন সম্পর্কে তো আমরা জানলামই, লজ্জাবতী, কিন্তু বাকি তিনটা সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। নেক্সট দেখো, কোন হরমোনটি অমরা থেকে খরিত হয়? এবার দেখো কোন হরমোনটি অমরা থেকে খরিত হয়। দেখো HCG, ইস্ট্রোজেন, সি রয়েছে প্রজেস্টেরন, আর ডি হয়েছে LH। এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, LH। LH হরমোন বা লিউটেনাইজিং হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড বা অ্যাডিনো হাইপোফাইলেসিসের পার্সিডিস্টালিসের বেসোফেলিক কোষ ও লিউট্রফ কোষ থেকে খরিত হয়। LH হরমোনের লক্ষ্য অঙ্গ হলো শুক্রাশয় ও ডিম্বাশয়। অবশ্যই এটা তোমরা স্ক্রিনশট করে রাখবে, LH হরমোনের পুরোপুরি কাজ বা LH হরমোন সম্পর্কে যে তথ্যটুকু। নেক্সট দেখো, ব্লাড ব্যাংকে রক্তচঞ্চল রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? দেখো হেপারিন, অপশন বি হিরোডিন, সিতে রয়েছে সোডিয়াম সাইট্রেট, ডিতে রয়েছে ক্যালসিয়াম সাইট্রেট। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, সোডিয়াম সাইট্রেট। দেখো সোডিয়াম সাইট্রেট ব্যবহারের কারণ হলো অন্যান্য কৃত্রিম রক্তচঞ্চল রোধক পদার্থগুলিকে রক্তের সাথে মেশালে রক্তগ্রহীতার দেহে Ca2+ থেকে যায়, অর্থাৎ বিপাক না হওয়ার ফলে রক্তচঞ্চল প্রক্রিয়াকে প্রভাবিত করে। কিন্তু সোডিয়াম সাইট্রেটটা কি করছে? অধিক হলেও তা রক্তগ্রহীতার দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়, ফলে রক্তচঞ্চলের সম্ভাবনা থাকে না বললেই চলে। অর্থাৎ রক্তচঞ্চল সম্ভাবনা একেবারেই থাকে না। এটা কি? সোডিয়াম সাইট্রেটের জন্য এই ব্লাড ব্যাংকে কিন্তু রক্তচঞ্চল রোধক হিসাবে সবচেয়ে বেশি কাজ করে। এরপর দেখো, আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড, মটর গাছের আকর্ষ কি জাতীয় অঙ্গ? এরা প্রত্যেকটাই জানতে চাওয়া হয়েছে। দেখো সমসমস্ত অঙ্গ, বিতে রয়েছে সমবৃত্তীয় অঙ্গ, সিতে রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ, আর ডিতে রয়েছে প্রতিস্থাপিত অঙ্গ। এটা অঙ্গ হবে, উময়গ, ঠিক আছে, এটা হবে না অঙ্গ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, সমস্ত অঙ্গ। উৎপত্তি ও গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে পৃথক এই অঙ্গকে কি বলা হয়? সমস্ত অঙ্গ বলে। দেখো এখানে আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকাণ্ড, কাণ্ডের পরিবর্তিত রূপ, তাই তো? কাণ্ডের পরিবর্তিত রূপই হলো এগুলো। এছাড়া মটর গাছের আকর্ষ হলো পাতার পরিবর্তিত রূপ, তাই তো? মটর গাছের যে আকর্ষ রয়েছে, যেটা দিয়ে কোনো একটা কিছুকে ধরে সে উপরে ওঠে, সেটা কিন্তু কি আসলে মটর গাছের আকর্ষ হলো পাতার পরিবর্তিত রূপ। পাতা কাণ্ডেরই অংশ, তাই তো? নেক্সট দেখো, শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়? অপশন এতে রয়েছে স্টেম সেল বা কোষ থেকে, অপশন বি জার্ম কোষ থেকে, অপশন সি স্টার্টলি কোষ থেকে, না ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। ইন্টারস্টিশিয়াল কোষ অন্তঃক্ষরা কোষ হিসাবেও কাজ করে। টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে এই ইন্টারস্টিশিয়াল কোষ। নেক্সট প্রশ্ন,
নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায় কোথায়? দেখা যায় প্রাথমিক খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইট অঞ্চলে, নাকি অপশন ডি টেলোসমিয়ার বা প্রান্তীয় অঞ্চলে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি গৌণ খাঁজে। গৌণ খাঁজেই তাহলে কিন্তু এই নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায়। টেলোফেজ দশায় কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে নিউক্লিওলাস সৃষ্টি হয় বলে গৌণ খাঁজ অঞ্চলকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা NORও কিন্তু বলা হয়ে থাকে। অবশ্যই এটাও মার্ক করে রাখবে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পূর্ণ করে? অপশন ই বীজ, বি মূল, সি কাণ্ড, ডি পাতা। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি কাণ্ড। আলু হলো একটি ভূমি নিম্নস্থ পরিবর্তিত স্ফীত কাণ্ড। আলুর কাণ্ড থেকে উৎপন্ন মুকুলের মাধ্যমে অঙ্গজ জনন কিন্তু সম্পূর্ণ করে থাকে আলু, তাই তো? আলুকে যখন এই যে রোপণ করা হয় তখন কিন্তু কেটে কেটে রোপণ করা হয়, তাই তো? নেক্সট দেখো, এক সংকর জনন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় আপত্য বংশের জিনোটাইপ অনুপাতটি হলো কিরকম অনুপাতটি? 3:1, অপশন বি 1:2:1, সিতে রয়েছে 9:3:3:1, নাকি ডিতে রয়েছে 2:1:1। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 1:2:1। মেন্ডেলের মতানুসারে এক সংকর জননে কিন্তু দ্বিতীয় অপত্য ফেনোটাইপ অনুপাত হবে কত? 3:1, এবং জিনোটাইপ অনুপাত হবে কত? 1:2:1। এই যে 1:2:1। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার জন্য দ্বিতীয় অপত্য ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত হবে 1:2:1, যা মেন্ডেলবাদের ব্যতিক্রমী ঘটনা। ঠিক আছে, তাহলে মেন্ডেলবাদের ব্যতিক্রমী ঘটনা অবশ্যই তোমরা এটাকে নোটস করে রাখবে এই প্রশ্নটার সঙ্গে। নেক্সট দেখো, মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ কি? দেখো, কর্করোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট কোষ তৈরি হয়, নাকি বি হবে শৃঙ্খল থেকে কর্করোদ্গম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হচ্ছে, নাকি সি দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইস্ট কোষ শোষণের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে, নাকি অপশন ডি প্রচুর পরিমাণে ইস্টের উপস্থিতি লক্ষ্য করা যায় বা দেখা যায়। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শোষণের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। ইস্ট জাতীয় ছত্রাক মাখা ময়দার তালের মধ্যকার গ্লুকোজের অসম্পূর্ণ জারণে জাইমেস নামক উৎসেচকের সাহায্যে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে কোহল সন্ধান বা ইথানল সন্ধানও কিন্তু বলা হয়। এই জন্য মাখা ময়দা কিন্তু ফুলে ওঠে। এরপরে দেখো, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? অপশন এতে রয়েছে অক্সিন, বিতে রয়েছে সাইটোকাইনিন, সিতে রয়েছে জিব্রেলিন, আর ডিতে রয়েছে ফ্লেরোজেন। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি সাইটোকাইনিন কিন্তু তাহলে পত্রমোচন বিলম্বিত করে। দেখো, কোষগুলি মরে না, পরিবর্তে সজীব ও সতেজ থাকে। অক্সিন হরমোনের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। জিব্রেলিন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। ফ্লোরিজেন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। প্রত্যেকটা সম্পর্কে বলা হলো ফ্লোরোজেন, জিব্রেলিন আর অক্সিন সম্পর্কে কিন্তু বলা হলো, আর সাইটোকাইনিন সম্পর্কে তো প্রশ্নের মধ্যেই বলা রয়েছে। এরপরে দেখো, যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n অর্থাৎ 27 হয়, তাহলে ওই উদ্ভিদে ডিম্বাণু ক্রোমোজোমের সংখ্যা কত হবে? অপশন এ 9টি, বি 18টি, সি 27টি, ডি 36টি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 9টি। ডিম্বাণু হলো উদ্ভিদের এক প্রকার জনন কোষ, তাই তো? জনন কোষ উৎপত্তি হয় মিওসিস প্রক্রিয়াতে। মিওসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড কোষ অর্থাৎ 2n থেকে হ্যাপ্লয়েড কোষ n উৎপন্ন হয়। ডিম্বাণুর ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড প্রকৃতির, এই জন্যই এটা কিন্তু হয়ে থাকে কত? এটা 9টা হয়ে থাকে। ঠিক আছে, হ্যাপ্লয়েড প্রকৃতি 3n, 3 9 যা 27, তাই তো? নেক্সট দেখো, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না? অপশন এ যোগ্যতমের উদ্বর্তন, বি প্রাকৃতিক নির্বাচন, সি অস্তিত্বের জন্য সংগ্রাম, আর ডিতে রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে
অপশন ডি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এই তত্ত্বটি হলো ল্যামার্কের। যোগদানের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন আর অস্তিত্বের জন্য সংগ্রাম, এই তত্ত্বগুলো কার? এগুলোর তত্ত্ব প্রবক্তা হলো কে? ডারউইন। শুধুমাত্র এই অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এই তত্ত্বটি কার? এই তত্ত্বটি কিন্তু ল্যামার্কের। সেই জন্য এই ডারউইনের মতবাদ এই তত্ত্বটিকে কিন্তু স্বীকার করে না। যেহেতু তার না, সেই জন্য সে এটা স্বীকারও করে না। নেক্সট দেখো, পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? অপশন এতে রয়েছে সাইকন, বিতে রয়েছে শামুক, সিতে রয়েছে ঝিনুক, ডিতে রয়েছে প্ল্যানেরিয়া। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি প্ল্যানেরিয়া। কেন প্ল্যানেরিয়া? দেখো, জনিত জীবের দেহাংশ থেকে সম্পূর্ণ নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? পুনরুৎপাদন বলা হয়। একটা নতুন উদ্ভিদ বা নতুন যৌন তৈরি হতে পারে, জীব সৃষ্টি হতে পারে একটা অংশ থেকে, তাহলে কি এই সেকে কি বলা হয়? পুনরুৎপাদন বলে। পুনরুৎপাদন হলো জীবের এক প্রকারের অযৌন জনন। সাধারণত প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহে বিচ্ছিন্ন হলে তা থেকে সম্পূর্ণ প্ল্যানেরিয়া গঠিত হয়। এই জন্য এই যে পুনরুৎপাদন বৈশিষ্ট্য একমাত্র এই যে প্ল্যানেরিয়ার মধ্যে কিন্তু এই চারটার মধ্যে দেখা যায়, এই জন্য অ্যান্সার প্ল্যানেরিয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? আমাদেরকে বার্তা দিয়ে থাকে। হাইপোথ্যালামাস, বি থ্যালামাস, সি পন্স আর ডি সেরিবেলাম। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি থ্যালামাস। দেখো, মস্তিষ্কে থ্যালামাস বিভিন্ন সংজ্ঞাবহ উদ্দীপককে বিশ্লেষিত করে, সেরিব্রাল কর্টেক্স প্রেরণ করে, বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে। হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, আক্ষেপ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। পন্স সেরিব্রাম ও সেরিবেলাম এর মধ্যে সংযোগ স্থাপন করে। সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা সম্পর্কে কিন্তু বলা থাকলো, শুধুমাত্র থ্যালামাস সম্পর্কে না, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু বলা থাকলো। নেক্সট দেখো, নিচের এটা কোনটি হবে? হ্যাঁ, নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয়? রাইবোজোম শর্করা বা রাইবোজ শর্করা, বিতে রয়েছে ইউরাসিল বেস, সিতে রয়েছে থাইমিন বেস, ডিতে রয়েছে ফসফরিক অ্যাসিড। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে থাইমিন বেস। দেখো, আরএনএ নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডিনিন, ইউরেসিল ও গুয়ানিন ও সাইটোসিন। ডিএনএ এর ক্ষেত্রে ইউরেসিলের পরিবর্তে থাইমিন কিন্তু থাকে। এই জন্য বলা রয়েছে নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয়? এটা থাইমিনটা কিন্তু, থাইমিন বেসটা কিন্তু আরএনএ এর গঠনগত উপাদানটা নয়। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে বলে কি বলে? অ্যাক্রোসেন্ট্রিক, বিতে রয়েছে টোলোসেন্ট্রিক, সিতে রয়েছে অ্যাসেসেন্ট্রিক, নাকি ডিতে রয়েছে মেটাসেন্ট্রিক। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অ্যাক্রোসেন্ট্রিক। দেখো, ক্রোমোজোমের শেষ প্রান্ত অর্থাৎ টেলোমিয়ার অংশে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে টেলোসেন্ট্রিক বলে। ক্রোমোজোমের মধ্যাংশে অবস্থান করলে তাকে মেটাসেন্ট্রিক বলে। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ থাকে না তাকে কি অ্যাসেসেন্ট্রিক বলে। শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে। এবার আমরা শুধু অ্যাক্রোসেন্ট্রিকটা পড়লাম, কিন্তু এখানে যে এই টেলোসেন্ট্রিক, অ্যাসেসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবে। নেক্সট প্রশ্ন, আর আজকে এটাই শেষ প্রশ্ন, নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? এম দশাতে, G1 দশাতে, এস দশাতে, নাকি G2 দশাতে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি এস দশাতে। ইন্টারফেস পরবর্তী স্থায়ী কোষ বিভাজন দশাকে এম দশা। G1 দশায় কোষীয় অঙ্গাণুর দ্বিকরণ ঘটে। এস দশা সংশ্লেষ দশায় ডিএনএ দ্বিগুণ ও হিস্টোন প্রোটন সংশ্লেষ হয়। G2 দশা হলো ইন্টারফেজের দ্বিতীয় বৃদ্ধি দশা। এখানে প্রয়োজনীয় বিভিন্ন প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এবার তোমরা জিএনএম থেকে এবার 2025-এ যারা তোমরা জিএনএম পরীক্ষা দিতে চলেছো, তোমরা কী রকম টাইপের ভিডিও চাচ্ছ অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবে। আমি কি প্রিভিয়াস ইয়ার জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করব, নাকি
চ্যাপ্টার ওয়াইজ কিছু করাবো, না কিভাবে করলে তোমাদের সুবিধা হবে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। তাহলে আমরা কিন্তু সেই রকম টাইপের ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।